আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনাদের অনেকেই এটি অনুভব করছেন যে বেশ কয়েকদিন ধরে দেশের সাম্প্রদায়িক একটি চাপা উত্তেজনা কাজ করছে। গাইবান্ধার পলাশবাড়িতে বিশাল উচ্চতার একটি রাম মূর্তি স্থাপনকে কেন্দ্র করে এই উত্তেজনা কাজ করছে এবং সবশেষ অবস্থান থেকে অনেকের মনেই প্রশ্ন জাগছে যে বিএনপি সরকার কি শেষমেশ সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে খুব দ্রুতই আপোষ করে ফেলল। প্রশ্ন হচ্ছে, যারা রাম মূর্তি নির্মাণের বিরোধিতা করছেন তাদের উদ্দেশ্যটি আসলে কি? সরকারই বা এ বিষয়ে একেবারে মুখে কুলুপ এঁটে রয়েছে কেন? একেবারে চুপ থাকা রহস্যটি কি? ইসলামপন্থী কিছু ব্যক্তির হুঙ্কার হুঁশিয়ারিতে আপাতত নির্মাণাধীন যেই রাম মূর্তি সেটির কাজ স্থগিত করার ঘোষণা দিয়েছেন উদ্যোক্তারা, যদিও তারা সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টা কি আসলেই তাই, নাকি প্রশাসনের চাপেই তারা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে? এবং যদি তা হয়েই থাকে, তবে এই ঘটনার মধ্য দিয়ে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ সম্পর্কে কী ধরনের বার্তা যাচ্ছে? বাংলাদেশ সম্পর্কে কোন ধরনের ইমেজ পোর্ট্রেট করা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে? মানে যারা সারা বছর নিজেদের মধ্যে ভারত নিয়ে একটা সুরসুরি অনুভব করে, অথবা ভারত বিরোধিতা যাদের রাজনীতির পুঁজি সারা বছরের জন্য, তারা ভাবছে এই যে রাম মূর্তি নির্মাণে যে বিষয়টি তারা তাদের হুঙ্কার হুঁশিয়ারিতে যে বন্ধ করে দিতে সক্ষম হলো, তাতে বিশাল কিছু করে ফেলা সম্ভব হলো, ভারতের বিরুদ্ধে বিশাল একটা কিছু অর্জন করা হলো। যেহেতু হিন্দু বলতেই এই বাংলাদেশের কিছু অংশ মনে করে যে তারা ভারতীয়, আবার কথাও সত্য, হিন্দুদের মধ্যে একটি অংশ নিজেরাই মনে করেন যে তারা ভারতীয় নাগরিক। তার অনেক উদাহরণ আছে, সেই বিতর্কে আমি আপাতত যাচ্ছি না। শুধু একটি কথা বলি, এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা তো একসময় এমন দাবিও জানিয়েছে, নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করেছে যে তাদেরকে বাঁচাতে যেন ভারত উদ্যোগ নেয়। যাই হোক, সেটি অন্য বিতর্ক। কিন্তু যারা এই দেশে ধর্মীয় সুরসুরি অনুভব করে সবসময় ভারত বিরোধিতার মাধ্যমে অথবা হিন্দু ধর্মের বিরোধিতার মাধ্যমে, তারা কি সত্যিই কিছু অর্জন করলো? এই বিষয়টি আমাদের অনেকেরই উদ্বেগের বিষয়। যেমন কথা সাহিত্যিক জাকির তালুকদার, তিনি তার ফেসবুক পোস্টে যে মন্তব্য করেছেন তার অংশ বিশেষ আপনাদের একটু শোনাই। তিনি বলছেন যে এই ঘটনার মাধ্যমে মোদি, RSS রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কিংবা বিজেপিকে একটা জবাব দেওয়া গেল, এমনটি যারা মনে করছেন তারা ভুল করছেন। এই ঘটনা বরং ওদের খুশি করেছে। তারা সব সময় প্রচারণা চালায় বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়, হিন্দুদের ধর্ম পালন করতে দেওয়া হয় না। সেই প্রচারণার জন্য তারা একটি নতুন উপাদান পেয়ে গেল। যারা এই কাজ করলো তারা আসলে মোদি, বিজেপি এবং ভারতীয় ও বাংলাদেশি RSS এর উপকার করলো। এই যে ছোট্ট একটা স্ট্যাটাস, এটি অনেক কিছুই মিন করায়। এই রাম মূর্তি নির্মাণকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে আবার দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্নভাবে এক ধরনের তীব্র গুজব ছড়ানো হচ্ছে। সেগুলো কেমন? যারা গুজববাজ, অন্তত এই মুহূর্ত পর্যন্ত মনে হচ্ছে যে তারা বলছে, 1 নম্বর, রংপুর বিভাগ নিয়ে ভারতের নীল নকশা। সেটি কেমন? যেহেতু গাইবান্ধার রংপুর অঞ্চলটি ভারতের চিকেন স্নেকের কাছে, একেবারে কাছে, তো ভারত কখনো কখনো চিকেন স্নেকটিকে এলিফ্যান্ট স্নেকে পরিণত করতে চায়, চিকেন স্নেক এলাকাটি চওড়া করতে চায়। সেই জায়গা থেকে এই এলাকায় রাম মূর্তি নির্মাণের মাধ্যমে, মানে বিশাল আকৃতির রাম মূর্তি নির্মাণের মাধ্যমে সেখানে একটি ধর্মীয় তীর্থস্থান গড়ে উঠবে এবং সেই জায়গাটি হিন্দু অধ্যুষিত হয়ে ওঠার মধ্য দিয়ে ভারত সেটিকে দখল করে নিতে পারবে এবং এই কাজটি করছে ভারতের গোয়েন্দা সংস্থা র। 2 নম্বর, বৃহৎ ধর্মীয় অবকাঠামোকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানের তীর্থকেন্দ্র ও পর্যটন নির্ভর অর্থনৈতিক বলয় গড়ে তোলা হতে পারে। এর ফলে বিপুল পরিমাণ অর্থনৈতিক কর্মকাণ্ড সৃষ্টি হবে, যার সঙ্গে যুক্ত হবে স্থানীয় ব্যবসায়ী, প্রভাবশালী গোষ্ঠী ও বিভিন্ন স্বার্থান্বেষী মহল। এই যে কাল্পনিক কথাবার্তা, এগুলো কি কোনো ভিত্তি আছে? যদি থাকে অবশ্যই সরকার সেগুলো তদন্ত করে দেখতে পারে। রাষ্ট্রীয় স্বার্থে সরকার সেগুলোর একটি জবাব আমাদের সামনে তুলে ধরতে পারে, তাদের ব্যাখ্যা তুলে ধরতে পারে।
এবং এই রাম মূর্তিকে অনেকে উল্লেখ করছেন যে এশিয়ার সর্ববৃহৎ রাম মূর্তি হয়ে উঠতে পারত যদি সেই কিনা সম্পূর্ণভাবে নির্মাণ কাজ শেষ পর্যায়ে নিয়ে যাওয়া যেত। এটিকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইমাম উলামা পরিষদ। তারা যে বক্তব্য উপস্থাপন করেছে তাও বা কতটুকু যৌক্তিক। যেমন তাদের যে দাবিগুলো রয়েছে তার মধ্যে প্রকল্পের উদ্যোক্তা হরিদাস চন্দ্র সম্পর্কে বিভিন্ন মহলে নানান অভিযোগ, বিতর্ক ও প্রশ্ন বিদ্যমান রয়েছে। তার বিরুদ্ধে অতীতে উগ্রবাদী আচরণ, বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। 2, রংপুর বিভাগের মতো একটি গুরুত্বপূর্ণ স্পর্শকাতর অঞ্চলে এত বৃহৎ পরিসরে মন্দিরের বাইরে রিসোর্ট স্পট বানিয়ে সেখানে প্রকাশ্যে মূর্তি নির্মাণকে কেন্দ্র করে ভবিষ্যতে সাম্প্রদায়িক উত্তেজনা, সামাজিক অস্থিরতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিতে পারে। 3, নির্মাণাধীন ওই বৃহৎ রামমূর্তি প্রকল্পের সকল কার্যক্রম বন্ধ করে প্রকল্পটির অর্থায়নের উৎস, ব্যয়ের পরিমাণ, দেশি বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা এবং আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করতে হবে। 4 নম্বর, প্রকল্পটিকে কেন্দ্র করে দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা ও সাম্প্রদায়িকতা সম্প্রীতির জন্য কোনো ঝুঁকি রয়েছে কিনা তা বিশেষভাবে তদন্ত করতে হবে। আর 5 নম্বর হচ্ছে ওই প্রকল্পের সঙ্গে বিদেশি কূটনৈতিক সম্পৃক্ততার অভিযোগ বা আলোচনা সত্য কিনা তা পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে যাচাই করতে হবে। খুব ভালো কথা দাবিগুলো তারা তুলেছে। তো এই যে তারা নিজেরাই বলছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার ঝুঁকি থাকে কিনা এই রামমূর্তি নির্মাণের মাধ্যমে, কিংবা সামাজিক স্থিতিশীলতা রক্ষা করা যায় কিনা, তারা তো আগে থেকেই এগুলো নষ্ট করে দিচ্ছেন কাল্পনিক সব চিন্তাভাবনার মধ্য দিয়ে। এবং এদেশে যারা মসজিদ মাদ্রাসা নির্মাণের সঙ্গে যুক্ত থাকেন, আমি সবার কথা বলছি না, তাদের মধ্যেও তো নিশ্চয় সবাই বিতর্কের ঊর্ধ্বে নন। যারা মসজিদ মাদ্রাসা নির্মাণ কাজের সঙ্গে যুক্ত, এগুলো তৈরি করছেন, তাদের অনেকেরই চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আমাদের অনেকেরই প্রশ্ন রয়েছে। তারা যে দান করেন বিভিন্ন মসজিদ মাদ্রাসায়, সেই দানকৃত অর্থ বা কতটুকু বৈধ, কতটুকু পবিত্র, তাদের চরিত্র বা কতটা ফুলের মতো পবিত্র, তা নিয়েও তো অনেক ধরনের প্রশ্ন আমাদের মধ্যে রয়েছে। তো তাদের দানকৃত অর্থে যদি মসজিদ মাদ্রাসা গড়ে উঠতে পারে, তারা নিজেদের পুণ্য অর্জনের জন্য সারা জীবন পাপ কাজ করে যাওয়ার পরে শেষ বয়সে এসে পুণ্য অর্জনের জন্য যদি এই কাজগুলো করে থাকে, অথবা একদিকে অবৈধ কাজ করছে আবার সেগুলোকে বৈধ করার জন্য এক প্রকার নিজস্ব ব্যাখ্যার মধ্য দিয়ে তারা এই ধরনের ধর্মীয় কাজ করে থাকে, তাহলে তাদেরটা আমরা গ্রহণ করবো কেন? সেগুলো নিয়ে প্রশ্ন তোলা হয় না কেন? সেগুলো নিয়ে এই বাংলাদেশে যেহেতু মুসলমানদের সংখ্যা অনেক বেশি বা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কেন সেই প্রশ্নগুলো ওঠানো হয় না? কেন সেই সব বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয় না? এবং বিদেশি কোনো রাষ্ট্রের অর্থ বাংলাদেশের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দান করা হয় কিনা তা নিয়েও তো প্রশ্ন রয়েছে। শুধু প্রশ্ন নয়, বিদেশি অর্থ তো বিভিন্ন মাদ্রাসায় আসছে, সেগুলো সম্পর্কে কেন দাবি করা হয় না যে খতিয়ে দেখা হোক এগুলো কোন দেশের অর্থ, কারা দিচ্ছে, এবং মাদ্রাসাগুলোর যারা শিক্ষার্থী তাদের একাংশকে জঙ্গিবাদী কার্যক্রমে জড়িয়ে ফেলা হচ্ছে কিনা, সংশ্লিষ্ট করা হচ্ছে কিনা, সেই প্রশ্নও তো আমাদের রয়েছে। তাহলে এই যে ব্যক্তিরা, এই যে ইমাম উলামা পরিষদ, তারা কেন সেই প্রশ্নগুলো ওইখানে নিয়ে আসছে না? আমরা তাদেরটা একেবারে উড়িয়ে দিচ্ছি না। বেশ ভালো কথা দাবি তুলছেন যে বিদেশি কোনো রাষ্ট্রের যোগসাজশ এখানে রয়েছে কিনা, বিশেষ উদ্দেশ্যে তারা এখানে অর্থায়ন করছে কিনা। যদি করতে হয় দেশপ্রেমের জায়গা থেকে এই প্রশ্নগুলো তুলতে হয়, প্রত্যেকটি ক্ষেত্রে করতে হবে, সেটি রামমূর্তি হোক অথবা মসজিদ মাদ্রাসা হোক। আমাদের মনে রাখা দরকার, দিন শেষে এই দেশ আমাদের সবার। এ কথাও তো সত্য যে এই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার একটি পরিকল্পনা বিশেষ একটি গোষ্ঠীর বা শক্তির রয়েছে, এবং ডক্টর ইউনূস সরকারের সময় থেকে তুমুল ভয় সাম্প্রদায়িক শক্তির আস্ফালন আমরা বাড়তে দেখেছি। আবার এ কথাও সত্য যে অন্যদিকে একটি বিশেষ গোষ্ঠী চায় বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্র হোক বা না হোক, সেটি প্রমাণ করতে চায়। এর কোনোটিই আমাদের জন্য মঙ্গলজনক নয়। এবং এ কথা সব শেষে উচ্চারণ করতেই হবে যে এ দেশের সংখ্যালঘুরা
এদেশের হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের মানুষেরা প্রত্যেকটি রাজনৈতিক সরকারের সময় নির্যাতিত হয়েছে, সেটি কম আর বেশি এই যা। কেন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত আমাদের এই অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ানোর একটা উর্বর ক্ষেত্র হিসেবে ধরে নেওয়া হবে সবসময়? ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।